ভার্সিটিতে ঢুকে ক্লাসের দরজা ধাক্কা দেবে এমন সময় ভিতর থেকে আওয়াজ শুনতে পেলাম। স্যার প্লিজ স্যার ছেড়ে দিন আমায়। স্যার আমার ভবিষ্যৎ এভাবে নষ্ট করবেন না। আরে পাগলি, তোর ভবিষ্যৎ তো আমি গড়ে দিব রে। তুই একটু অপেক্ষা কর, শুধু দেখবি সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার প্লিজ না স্যার, এভাবে সর্বনাশ করবেন না। আরে চুপ, বেশি করলে পরে পরীক্ষাতেও ফেল করিয়ে দিব কিন্তু। আমি আর সহ্য করতে পারলাম না, দরজা ধাক্কা দিয়ে দিলাম। ধাক্কা দিতে স্যার নিজের প্যান্ট পরে নিল আর মেয়েটা দৌড়। এই তুই কে বে? সাহস কিভাবে হলো এখানে আসার? আরে স্যার, ক্লাসটা আমার। ক্লাস শুরু আরো 3 ঘন্টা পর। ও মা গো স্যার, আমার ঘড়িটা নষ্ট, আমি জানতামই না। যা ভাগ হারামি। আমি চুপচাপ চলে আসলাম। ঘড়িতে সময় 10টা। ভার্সিটির মোস্ট সিনিয়ররা এসে হাজির গেটের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আয়ান প্রায় সব সিনিয়রদের চোখেই জিনিসটা পড়েছে, কিন্তু আয়ান কিছুই মানতেছে না। অনেকক্ষণ ধরে শিমুল জিনিসটা রক্ষা করছে। সে আয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। কিরে, সিনিয়রদের সম্মান দিতে হয় তুই জানিস না? কে সিনিয়র? ভাই, কোন ইয়ারে তুই? আগে তো দেখি নেই। আরে ভাই, সিগারেট আমি খাইতেছি আর জ্বলতেছে তোর, মানে বুঝলাম না। তোর কি আদব কায়দা নাই? নাম আয়ান, সাবজেক্ট ম্যাথমেটিক্স, চতুর্থ ইয়ার। এতদিন ক্লাস করি নাই, জাস্ট এক্সাম দিয়েছি অনলাইনে। আর কোনো ডিটেলস? আয়ানের কথা শুনে শিমুল থমকে যায়। কিন্তু তুই অনলাইনে কিভাবে এক্সাম দিলি? ভার্সিটি আমার বাপের, তাই। কি? হ্যাঁ। তুই ওই আব্বাসের ছেলে? আয়াত মুত্তাসির আয়ান। আরে ভাই, কি বলবো তোকে, তোকে দেখার কত চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য আমাদের। কি ভাগ্য আমাদের? আমরা তো ভাবছি তুই কোনো পোল্ট্রি মুরগি, তাই বাসা থেকে বেরিয়ে হোস না। হা হা হা। তার ছেলের হাসি দিয়ে সেখান থেকে উঠে যায় আয়ান। সামনে অনেকেই পড়ে জানাজানি হয়ে যায়। আব্বাস স্যারের ছেলে ভার্সিটিতে আসছে। কালো চুল, চোখে চশমা, হাতে ঘড়ি, কালো শার্ট, ছেঁড়া জিন্সে মনে হচ্ছে ছবি করার জন্য নায়ক বলে আসছে। নায়ক চলে আসছে। আয়ান ভার্সিটিতে আসছে খবরটা প্রায় সবাই জানলেও কিছু সংখ্যক লোক জানে না তা। আয়ান ভিতরের দিকে যেতেই কিছু ছেলে তাকে ডাক দেয়। সম্ভবত 3য় বর্ষের ছাত্র। এই এদিকে আয় তো। জি বলেন। ওই যে মেয়েটা দেখতেছিস, তাকে গিয়ে কিস করবি। কি? হ্যাঁ। আয়ান সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। কেন যেন আয়ানের মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে হলো। বিশেষ করে তার পাতলা ঠোঁটের গঠন দেখে আয়ান কিছু না বলে মেয়েটার কাছে যায়। আমি আয়ান। তো এদিকে আসো, একটু কাজ আছে। কি কাজ? আসতে বলছি, এসো। আয়ানের সাথে মেয়েটি যায়। এই তোকে না কিস করতে বলেছি, তুই ওকে এইখানে নিয়ে এলে কেন? আয়ান পকেট থেকে সিগারেটটা বের করে মুখে দেয়। এই তোর সাহস তো কম না। জুতা খুলো। মেয়েটিকে বলে আয়ান। কি জুতা খুলতে বলছি না, জুতা খুলো। মানে কি? খুলতে বলছি না তোকে। মেয়েটি কেঁপে ওঠে। কেঁপে জুতা হাতে নেয়। মারো, ওদের ইচ্ছা মতো পিটাবা। মানে? যা বলছি করো। এই তোর সাহস তো কম না, আমাকে জুতা দিয়ে মারতে বলিস? দেখেছিস আমরা কতজন আছি, আমরা ধরলে পারবি তুই? আয়ান হেসে দেয়। যারা গ্যাং নিয়ে চলে তাদের গ্যাংস্টার বলে, কিন্তু যে একাই একটা গ্যাং শেষ করে ফেলে সে হলো মনস্টার। আর আমি সেই মনস্টার। বলেই ধূপধাপ ঘুষি মারতে শুরু করে দেয়। তার মার দেখে পুরো কলেজ সেখানে এসে জড়ো হয়। অনেক মারার পরে কয়েকজন স্যার এসে তাকে আটকায়। শালা র্যাগিং করার লোক, জিনিস পাস না? মেয়েদের সম্মান নিয়ে খেলবি তো খেয়ে ফেলবো একবারে। আয়ানের বাবা এগুলো শুনে তাকে অফিসে ডাকে। আয়ান সামনে গিয়ে দাঁড়ায়। আয়ানের বাবা কিছু বলতে যাবে এমন সময় খবর আসে কলেজের বিল্ডিং এর উপরে একটা স্যারের লাশ পাওয়া গেছে। আব্বাস স্যার আর আয়ান সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যেখানে পতাকা টাঙানো থাকে সেখানে লাশ ঝুলছে স্যারের, তাও উলঙ্গ অবস্থায়। আবার লিঙ্গ নেই।
এমন দৃশ্য দেখে সবাই অবাক। পুলিশকে খবর দেয়, পুলিশ এসেও বুঝতে পারে না এমন নির্মমভাবে কে মারল স্যারকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো স্যারটি আর কেউ না, সকালে যে মেয়েটিকে জোর করছিল এই স্যারটি সেই স্যার। পুলিশ লাশটিকে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ভিতরের কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশ পাহারা দিচ্ছে, সিসি ক্যামেরা চেক করা হচ্ছে, কিন্তু সব ব্ল্যাঙ্ক। বড় মাপের কিছুর হাত আছে এতে বোঝা সম্ভব। আব্বাস স্যার পুলিশ স্টেশনে গিয়ে সব ফর্মালিটি পূরণ করছেন। পুলিশ তাকে নানান ধরনের জিজ্ঞাসাবাদ করছেন। যেই স্যারকে মারা হয়েছে তার পরিবারের মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে তার কোনো পুরনো শত্রু আছে কিনা, কিন্তু উত্তর না ছাড়া কিছুই পাওয়া গেল না। আয়ান কলেজের মাঝখানে বসে সিগারেট খাচ্ছে, এক কিমির শেষে মোড়ের গোল চত্বরে বসে। এমন সময় একটা মেয়ে চোখে পড়ে তার। সে ছুটোছুটি করছে, বারবার পুলিশকে বলছে, স্যার আমাকে ছেড়ে দিন, আমার মা অসুস্থ, আমাকে বাসায় যেতে হবে। কিন্তু কোনো মতেই পুলিশ ছাড়ছে না তাকে। আয়ান সামনে যায়। স্যার ওকে যেতে দিচ্ছেন না কেন? এটা আমার তোকে বলতে হবে? স্যার ভালোভাবে কথা জিজ্ঞেস করলাম, তেরাভাবে ওর কেন উত্তর দেওয়া লাগে? পুলিশ আয়ানের শরীরে ধাক্কা মারে, ওই কেবে তুই? বলে আবার ধাক্কা মারে। আয়ানের এবার খুবই রাগ হয়, কিন্তু পুলিশ দেখে কিছু বলছে না। বড় ঝামেলাতে জড়াতে চায় না সে। স্যার প্লিজ ওকে ছেড়ে দিন। ছেড়ে দিলে তোর লাভ কি রে? আয়ানের এবার রাগ উঠে যায়। সে সোজা পুলিশ অফিসারের খাঁচা বরাবর ঘুষি মারে। সে একটু ঝুঁকলে হাঁটু দিয়ে মুখে মারে, নাক ফিটে রক্ত ঝরছে। অন্যান্য পুলিশ এটা দেখে সোজা চলে আসে তার দিকে। আয়ান মেয়েটিকে বলে দেয়, তুমি যাও, আমি বাকিটুকু দেখতেছি। বাকি পুলিশ কাছে আসতেই আয়ান হাত উপরে দিকে তুলে ফেলে, সবার হাতে বন্দুক। এমন সময় সে পুলিশ অফিসার এসে আয়ানের সামনে দাঁড়ায়। খুব সাহস না তোর, পুলিশের গায়ে হাত তুলিস? আজ তোর কি অবস্থা করি আমি তুই দেখ। বলে সে আয়ানের মুখে ঘুষি দেয়। আয়ানের চোখে লাগে ঘুষি। এমন সময় আয়ানের মোবাইলে একটা ফোন আসে, নাম সেভ করা ডোরেমন। পুলিশ অফিসার নাম দেখে হেসে দেয়। কি রে, তোর এই ডোরেমনটাকে এত বড় হয়েও কার্টুন দেখিস? স্যার ডোরিমন কি করতে পারে দেখবেন? দেখা দেখি। আয়ান ফোনটা রিসিভ করে আর শুধু বলে, ফায়ার। সাথে সাথে আশপাশ থেকে গুলির বন্যা বয়ে যেতে থাকে। যত পুলিশ আছে সবার হাতে গুলি লেগেছে। আয়ান একটা সিগারেট ধরিয়ে পকেটে এক হাত দিয়ে আরামসে হেঁটে যাচ্ছে। পুলিশ অফিসারের সামনে থেকে উঠে গোল চত্বরের মাথায় গিয়ে বসে। সব ছাত্রছাত্রীরা প্রায় ক্লাসে চলে গেছে। যত পুলিশ ছিল সবাই মাটিতে। এমন সময় পিছন থেকে একজন বেরিয়ে আসে, সাথে কিছু লোক এসে আয়ানের পাশে বসে। স্যার ডোরিমন দেখতে চাইছিলেন না? এই দেখেন আমার ডোরিমন, যা চাই তাই। সে আমায় এখন এখন আপনার কলিজাটা চাইলেও তা এনে হাজির করে দিবে গো স্যার। চাইবো নাকি আপনার কলিজা? পুলিশ অফিসার এসে আয়নার পায়ে ধরে বসে। ভাই কে আপনি? আমি চিনিনি, আমায় মাফ করে দেন ভাই। আয়ান উঠে যায়। আয়ান জানে আবার এই রূপে ফিরে আসা তার ঠিক হয়নি। এই মনস্টার রূপে আসার সময় যে এখনো হয়নি, তাকে আরো অপেক্ষা করতে হবে। সে তার লোকদের দিয়ে সব পুলিশকে হাসপাতালে পাঠায়। যদিও সবার বাঁচা সম্ভব না, তবু চেষ্টা তো করতে পারে। আয়ান থানায় যায়। আয়ানকে থানায় দেখে ওসি আয়ানকে প্রশ্ন করে, কি ভাই আপনি? আমাকে চিনা লাগবে না, শুধু আমার পিছনে লোকটাকে দেখ। আয়ানের পিছন থেকে একজন বের হয়, আর কেউ না, ডোরেমন। ডোরেমনকে দেখা মাত্রই ওসির মুখ দিয়ে বের হয়ে যায়, আফজাল ভাই। হ্যাঁ চিনেছিস তাহলে এখন? ও যদি আফজাল ভাই হই তাহলে আপনি কে? হা হা হা, আয়াত মুত্তাসির আয়ান। ওসি আর কোনো কথা না বলেই সোজা আয়ানের পায়ে পড়ে যায়। ভাই আমাদের অফিসারকে মাফ করে দেন, ও বুঝে শুনে করিনি ভাই। যাই হোক, বেশি কিছু বলবো না। আয়ান বাহিরে বের হয়ে আসে, বাইক নিয়ে বাসার দিকে রওনা হয়। পিছনে আফওয়ান আর ডোরেমন। আফওয়ান আর আয়ানের জুটি সেরা। মনস্টার নামেই চিনি সবাই তাদের। আয়ান বাসার কাছে গিয়ে বাইক রেখে উপরে যায়। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দেয়। আয়ানকে দেখিয়ে জড়িয়ে ধরে তার মা। বাবা, এতদিন পরে কোথা থেকে এলি? মা কাজ ছিল। আয়ান, তুই কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ না।
একটু রেস্ট নেবা। মা প্লিজ আমাকে ভিতরে যেতে দাও। আয়ান আর আফনান ভিতরে যায়। আফনান সাউন্ড বক্সে গান ছেড়ে গান শুনছে, আর আয়ান তার অতীতের কথা মনে করছে। আয়ান তার মনস্টার ছিল না, সেও মানুষ ছিল মাত্র। কিন্তু এখন 6 বছর আগের কথা, আয়ান তখন কলেজে উঠেছে মাত্র। অন্য সব ছেলেদের মতো সেও নিজের মেয়েদের পিছনে ঘুরতো। তারও স্বপ্ন ছিল তার একটা গার্লফ্রেন্ড থাকবে, সে তাকে নিয়ে ঘুরবে। কিন্তু তার আপু সব সময় তাকে বাধা দিত। তার আপু অনার্স প্রথম বর্ষে পড়ে। তাদের হাসি, খুনসুটি, ঝগড়া এইসব সবার নজর কাড়তো। ভাই বোনের সম্পর্ক কাকে বলে বোঝা যেত, কিন্তু মানুষের ভালো তো মানুষের সহ্য হয় না। সেকালে শহরের নামকরা গ্যাংস্টার ছিল রাজিন ভাই। রাজিন ভাই একদিন কলেজের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজর পড়ে আয়েশার দিকে। তার খুব ভালো লাগে আয়েশাকে। আয়ান ঘুমিয়ে গেছিল আর এগুলো ভাবছিল। হঠাৎ ফোন বেজে ওঠে। সে চমকে ওঠে। ফোন রিসিভ করতেই পাশ থেকে কেউ বলতে থাকে, আয়ান, মাই বয়, তুমি বেঁচে আছো? কে? আয়ান, তুমি তোমার শুভাকাঙ্ক্ষীকে চিনতে পারছো না? আকরাম? হ্যাঁ আয়ান, আমি আকরাম। তুই? আমি কিভাবে জানলাম যে তুই বেঁচে আছিস, তাই তো? হুম। মনস্টার যখন শহরে আসে সবাই জেনে যায় আয়ান, আমিও জেনে গেছি। আয়ান এখন নিজের কর্মে পস্তাচ্ছে। কেন এমন মারামারি করতে হলো তার? আয়ান, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আয়ান, যে মেয়েটাকে সকালে তুই বাঁচিয়েছিলি, তার জামাই একটু সমস্যা হয়েছে। আমার ছেলেরা তা খোলার ব্যবস্থা করতেছে। আকরাম ভালো হবে না বলে দিলাম কিন্তু। আরে আয়ান বাবু, চেতো কেন? জামাই তো খুলবে, আর বেশি কিছু করবে না। আকরাম ওকে ছেড়ে দে। এসে বাঁচা, আমার মেয়েটাকে চাই না, তোকে চাই। তোকে নিজের হাতে মরতে চাই আয়ান, নিজের হাতে মরতে চাই। আমি আসছি, তুই মেয়েটার কিছু করবি না। আয় আয়ান, কিন্তু একা, তোর ডোরেমন যাতে না আসে। আরে তোকে মারতে আমি একাই যথেষ্ট, ডোরিমনকে লাগবে না। আয়ান বাইরে বের হতে নেয়। তখন আফনান প্রশ্ন করে, কোথায় যাস আয়ান? আফনান আমি বাইরে যাচ্ছি, তুই মায়ের খেয়াল রাখিস। আচ্ছা। আয়ান বাইরে বের হয়ে যায়। কিছু দূর যেতেই তার ফোনে আবার আকরমের কল আসে। আরে আয়ান, আগের বারের মতো তোর ডোরেমনকে আবার একা রেখে চলে এলি? আগের বার তো তোর বোন মরেছে, এইবার মা মরবে, কিন্তু আগের বারের মতো ডোরেমন বাঁচবে না রে আয়ান। তোকে আমি কিভাবে কষ্ট দেই এখন বুঝবি আয়ান, এখন বুঝবি। আয়ানের মাথায় বাড়ি পড়ে যায়। এখন সে কাকে বাঁচাবে? আয়ান কাকে বাঁচাবে? তার ডোরেমনকে নাকি সেই মেয়েটিকে যে তার জন্য বিপদে পড়েছে? তার মাথায় কিছুই আসছে না। সে মাটিতে বসে পড়বে। সে মাটিতে বসে পড়ে। কি করবে সে এখন? আয়ান, তুমি হার মেনে গেছো। তুমি না কত শক্ত আয়ান। তুমি হার মানতে পারলে আমি বিশ্বাসই করতে পারছি না। আরোহী আমি পারছি না আর। আমার জীবনের কোনো এমন হবে? বলো, আমি তো এই জীবন চাইনি আরোহী। আয়ান, কোনো মানুষই মনস্টার হতে চায় না, সময় তাকে বানায়। আমি আর পারছি না আরোহী। আয়ান, আমার মৃত্যুর কথা না হয় বাদই দিলাম, তুমি আয়েশা আপুর মৃত্যুর প্রতিশোধ নিবা না? আমাদের আনাকে খুঁজবা না? আরোহী আমি জানি না আনহা কোথায়। জানো না বলে কি তাকে খুঁজবা না আর? আমি পারছি না, কিছুই পারছি না। আয়ান, নবিতা যতই বোকা হোক, সে নিজের ডোরেমনকে বাঁচানোর জন্য কিন্তু সব করেছিল। আজ তোমার ডোরেমনকে তারা আবার বিপদে ফেলেছে, তুমি কি কিচ্ছু করবা না? আয়ান এইবার একটু সিরিয়াস হয়। তার মাথায় কি যেন আসে। সে উঠে দাঁড়ায়। সে আকরমের দেওয়া ঠিকানায় যেতে থাকে, যেখানে সে ওই মেয়েটিকে আটকে রাখে। আরোহী আর যাই বলো, আমি জীবিত থেকে সেই সাহস আনতে পারি নাই। তুমি ছায়া হয়েও তার থেকে বেশি বুদ্ধি দিয়ে চলেছো। যদি বেঁচে থাকতে তুমি। আয়ান, ভাগ্যে না থাকলে কিছুই হয় না। এখন আর না ভেবে মেয়েটিকে বাঁচাও আয়ান, যাও। আয়ান বাইকে করে সেখানে যায়। তার কথা হলো ডোরেমন তো অনেক কিছুই জানে, সে নিজেকে রক্ষা করতে পারবে। একবার ব্যর্থ হয়েছে তাই বলে বারবার হবে না। আয়ান আকরামের আস্তানায় যায়।
কিন্তু আকরাম ভাবতেই পারে নাই যে আয়ান আকরামের আস্তানায় আসবে নিজের ডোরেমনের কাছে না গিয়ে। আয়ানের এখানে এসে সুবিধাই হয়েছে, বেশি লোক নেই, আকরামও কিছু লোক। আরে আকরাম যে, মাত্র 5 জন নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলে? আয়ান, চিনতে ভুল হয়ে গেল। মানে তুই এখানে? তোর ডোরেমনের কাছে যাসনি? আরে ভাই, তুই আবার ভুল করছিস। ও তো ডোরিমন, ও নিজের রক্ষা নিজেই করতে পারবে। কিন্তু এখন তুই কিভাবে বাঁচবি এটাই বল। আয়ান, তোকে মারতে আমার বেশিক্ষণ লাগবে না। আরে ভাই, আমার নাম মনস্টার, কি এমনি এমনি হয়েছে? 100 জনকে একসাথে মারার ক্ষমতা আছে আমার। একসাথে ট্রেনিং নিয়েছি আমরা। তুই কি জানিস না আমার ক্ষমতা? এবার আকরাম ঘামতে থাকে। সে একজনকে ইশারা দেয় আয়ানকে মারতে আসার জন্য। সে আসতেই আয়ান তার কান বরাবর একটা থাপ্পড় মারে। বেচারা ঘুরে কি থেকে কি বলছে সেই জানে। ওর থাপ্পড় দেখে বাকি 4 জন ধারণা করতে পারছে না। পড়ে রইল বেচারা আকরাম। আয়ান আকরামের কাছে যাচ্ছে। কি হলো আকরাম? সব চেলাপেলা ওখানে পাঠিয়ে দিছিস? আমি ওখানেই যাব ভেবে, কিন্তু এখন কি হবে? বলে যখনই আয়ান আকরামকে ঘুষি মারতে যাবে, আকরাম চেঁচিয়ে ওঠে। আয়ান, আমাকে কিছু করিস না। আমি বলে দিচ্ছি তোর মেয়ে কোথায়। আয়ান একটু স্তব্ধ হয়ে যায়। তার মানে আয়ানের মেয়ের খবর জানে আকরাম? আয়ান আকরামের গলা ধরে চেঁচিয়ে উঠল। বল আমার মেয়ে কোথায়, বল আকরাম, আমি বলছি, বল। তোর মেয়ে। এইটুকু বলার সাথে সাথেই পিছন থেকে একটা গুলি এসে লাগে আকরামের পায়ে। আয়ান পিছনে তাকিয়ে দেখে একজন দৌড় দেয়। আয়ানও তার কি পিছু নেয়, কিন্তু গিয়ে তাকে ধরতে পারে না। সে আবার ফিরে আসে, আকরামের গলা ধরে টানতে থাকে আর বলতে থাকে, বল আমার মেয়ে কোথায়, বল আকরাম, আমার মেয়ে কোথায়? আয়ান কাঁদতে থাকে, কিন্তু কোনো উপায় নেই। আকরাম তো মৃত। আয়ান মেয়েটিকে ছাড়িয়ে নেয়। মেয়েটির মুখে কৃতজ্ঞতার ছাপ। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আপনার বাসা কোথায়? রাতেলা। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আয়ান মেয়েটিকে তার বাসায় নামিয়ে ডোরেমনের উদ্দেশ্যে রওনা দেয়। আয়ানের কেন যেন ভয় হচ্ছে এখন। না জানি ডোরেমনের সাথে কি হতে যাচ্ছে। আয়ান জলদি বাসায় যায়। খুব স্পিডে বাসায় যাওয়ার পরেই কলিং বেল দেয়। আফরান দরজা খুলে দেয়। আয়ান দেখে সবকিছু নর্মাল। ডোরিমন, তুই ঠিক আছিস তো? হে, আমি ঠিক আছি। আকরামের ভাই আর কেউ আসেনি? কি না তো? কি বলিস? হে, কি হয়েছে বল আমায়। তারপর আয়ান আফনানকে সব বলে। আফনান তো আয়ানকে ঝাড়ি দিতেছে যে কেন তাকে কিছু বলেনি। এমন সময় হঠাৎ আয়ানের ফোনে একটা মেসেজ আসে। আয়ান, ভাবছিস আকরামের ভাই ওরা কোথায়? আসেনি কেন? ওরা আসবেও না, সবাই উপরে চলে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোর মেয়ে আমার কাছে। পারলে ওকে বাঁচিয়ে নিস। আর মনস্টার, তুই একাই না, আমিও একটু টেলিভিশনে নিউজ দেখি। আয়ান উঠ, কলেজ যেতে হবে। আপু আর একটু ঘুমাতে দে প্লিজ। আয়ান উঠবি নাকি? আমি পানি ঢালব। ধুর শাকচুন্নি, তোর বিয়ে হয় না কেন? আয়ান মার দিব কিন্তু। ধুর, এত সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। তোকে খাবার দিয়ে আমাকে বের হতে হবে। তুই খাবারটা রাখ না টেবিলে, আমি খেয়ে নিব নি। আহা, মাকু শখ দেখছ? আমি রেখে চলে যাই আর উনি আমি যাওয়ার পরে ঘুমাক। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আয়ান উঠ বলতেছি। উঠতেছি। আয়ান উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজের জন্য বের হয়। আপু ভার্সিটিতে যায় আর আয়ান কলেজে প্রবেশ করতে আয়ান থেমে যায়। সে কিছু একটা ওভারটেক করে আসলো মাত্র। সে কি সেটা? সে পিছনে ফিরে তাকায়। এবার সে বুঝতে পারে না, তার দেখা জিনিসটা সত্যি। সে একটা মেয়েকে ওভারটেক করেছে। সে C7H18N32 প্লাস C12HE17K2 প্লাস C5OH19N02 এর শিকার হয়েছে। মানে সে ক্রাশ খাইছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে, বুঝতে পারে না কি করবে। এত সুন্দর মেয়ে সে কল্পনাও করতে পারেনি। মেয়েটা তার সামনে এসে বলা শুরু করলো, ওই মিয়া, জীবনে মেয়ে দেখেন নাই? মা কসম, আপনার মতো দেখি নাই। কি
মানে এত সুন্দর মেয়েও হয়? হ্যাঁ হয়। দেখে নিছেন? না। তো? সারা জীবন দেখতে চাই। ওই মিয়া, রাস্তা ছাড়েন, হাও আসতে দেন। আয়ান রাস্তা ছেড়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে এই মেয়েকে তার লাগবে। আয়ান বাসায় চলে যায়। পরের দিন সকালে আয়ানের যখন ঘুম ভাঙে, দেখে ঘড়িতে 9:45। আপু তাকে ডাক দেয়নি। সে ভাবতেও পারে না। আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু বলে আপু নাকি 7টার আগে ভার্সিটিতে গেছে। কিন্তু এত সকালে তো আপুর ভার্সিটি যাওয়ার কথা না। তাহলে এত সকালে আপু ভার্সিটিতে কেন যাবে? আফনানের ধাক্কায় আয়ান বাস্তবে ফিরে। আয়ান চল বাইরে যাব। আরোহীকে খুব মিস করতেছি রে আফনান। আয়ান বাদ দে, চল। তুই আরোহীর কথা শুনলেই এতটা চমকে কেন যাস বলতো, আর এড়িয়ে কেন যাস? আয়ান তুই ভালো করেই জানিস আমার সামনে সব হয়েছে আর আমি কিছু করতে পারি নাই। 2টা মৃত্যু হয়েছে আমার সামনে আর আমি অপরাগের মতো দেখেছি। সেখানে ছিলাম আমি, কিন্তু কিছু করতে পারি নাই। আপনার তোর সেখানে কোনো দোষ ছিল না। অয়ন, আমি কখনোই নিজেকে মাফ করতে পারবো না রে। আমার মেয়েটাকেও খুঁজতে হবে রে। সে তো এখনো অনেক ছোট, না জানি কেমন অত্যাচার করতেছে তার উপর ওরা। অয়ন চল বাইরে যাব, এসব নিতে পারতেছি না আমি। আয়ান আর আফনান বাইরে যায়। আফনান গাড়ি চালাচ্ছে আর আয়ান আবার পুরনো স্মৃতিতে ডুব দিচ্ছে। সেদিন কলেজে যায় আয়ান। কলেজে যাওয়ার কারণ হলো আরোহী। কলেজের গেটে বসে আছে সে। একটু পরে সে দেখলো যে আরু আসছে। পরনে লাল জামা, বাঁ হাতে ঘড়ি, ডান হাতে চুড়ি, ওড়নাটা একটু অন্যরকম করে নেওয়া। মানে কি বলবো, আয়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সামনে এলো। এই যে মিস্টার, আপনি আবার আমার দিকে তাকিয়ে আছেন? না মানে? বেশি হলে কিন্তু কি করবেন? একবারে মারবো, ব্রেনে পড়বি ড্রেনে। কিন্তু ব্রেনে মারলে ড্রেনে কিভাবে পড়বো? আরে পড়বি পড়বি, কিভাবে? পরে কখনো দেখবো নি মিস্টার। আমি জানি কিভাবে। কিভাবে? ভালোবেসে তো ব্রেনকে ট্রেনে না, চাঁদেও পাঠাতে সম্ভব। ওই মিয়া, কি বোঝাইতে চান? বোঝাইতে না, ভালোবাসা চাই। বলেই আয়ান তো ক্লাস করছে, কিন্তু মন যেন তার আরোহীর কাছেই আছে। কি অপরূপ মায়া আছে মেয়েটার চেহারায়। কথা যখন বলে কি সুন্দরী না লাগে। এমন মেয়ে কোথায় পাবে সে? তাকে লাগবেই, তাকে লাগবেই আয়ানের। আয়ান বাসায় আসে সন্ধ্যার দিকে, কিন্তু বাসায় এসে শুনে তার আপু এখনো বাসায় আসেনি। তার কেমন যেন সন্দেহ হতে থাকে। কেন আসবে না আপু বাসায়? আপু তো অনেক আগেই চলে আসে বাসায়। অয়ন, কিছু লোক সামনে। আয়ান বাস্তবে ফিরে। কারা এরা? জানি না, কিন্তু রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে। আয়ান গাড়ি থেকে বের হয়। কারা রে তোরা? ভাই তোর কলিজে চাইছে আয়ান। আমার কলিজা। হ্যাঁ রে আয়ান। আচ্ছা আয়, এসে নিয়ে যা। একজন কাছে আসে। আয়ান শুধু তার 2 আঙ্গুলের সামনে এগুয়ে দেয়। তার চোখে গুঁতো মারে। সে মাটিতে পড়ে কাতরাতে থাকে। এখন একেবারে সবাই আসছে আয়ানের কাছে। আয়ান একের পর একজনকে মেরেই যাচ্ছে। কেউই আয়ানের সাথে পেরে উঠছে না। আসলে আয়ান তো জানে এসব কাকে কিভাবে মারতে হয়। তাই তো সে মনস্টার। একাই 100 জনকে মারার ক্ষমতা আছে তার। আয়ান প্রায় সবাইকে মেরে ফেলেছে। এমন সময় তার পিছনে চাকু ঢুকে। সে আহ করে ওঠে। পিছনে যে চাকু মেরেছে তার হাত ধরে ফেলে। মারতে যাবে, কিন্তু পিছনে ফিরে দেখে সে আর কেউ না, আফনান, তার ডোরেমন। না চাইতেও সে হেসে দেয়। অবাক হাসি। সে চিন্তিত হয়ে যায়, এ কি হলো? আর তার চেয়েও বড় কথা তার মাথায় আসতে থাকে। মা তো টেনশন করবে আমাকে বাসায় না যেতে দেখে, যেমনটা সেদিন আমি করেছিলাম। আমি আপুকে সন্ধ্যা অবধি বাসায় না ফিরতে দেখে ভার্সিটি যাই। সেখানে গিয়ে শুনতে পাই আজ নাকি কার লাশ পাওয়া গেছে, যেটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। ওই লাশটা আবার আপুর না তো। আমি পাগলের মতো হয়ে যাই। আমি সেই লাশের কাছে যাই। লাশ মর্গে নেওয়া হয়েছিল। তারপর জানতে পারি লাশটি আসলে একজন ছেলের। আমি বাসায় ফোন দিই। আম্মু জানায় আপু বাসায় ফিরেছে। আমার কি যে শান্তি লাগে বলার বাহিরে। আমি বাসায় যাই, কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দেয়। আমি ভিতরে প্রবেশ করি। কোনো কথা না বলে আপুর হাতটা টেনে ভিতরে নিয়ে যাই, দরজা আটকিয়ে দেই। কই ছিলি তুই সারাদিন? আয়ান, আমার ক্লাস ছিল সকালে। ভার্সিটিতে সকাল 7টায় ক্লাস। আমাকে বোকা বানাচ্ছিস আপু? আয়ান,
সত্যিটা বলবি নাকি আমি মাকেও এর মাঝে ইনভলভ করব? কোনটা? আয়ান সত্যিটা বলবি কি না? বলতেছে, হ্যাঁ বল। আমার এই সেমিস্টার রেজাল্ট খুব খারাপ আসছে। খারাপ বলতে স্যার ইচ্ছে করে ফেল করায় দিছে হয়তো বা। তারপর রেজাল্ট পেয়ে মাথায় হাত পড়েছে আমার। আমার তো এত খারাপ করার কথা না। আমি স্যারের কাছে চাই। স্যার, আসতে পারি? হ্যাঁ এসো। স্যার, আমি তো এত খারাপ পরীক্ষা দিইনি যে আমি ফেল করব। আরে মা, ফেল আমি তোমাকে করাইছি। কেন স্যার? তোমার নেক্সট যত এক্সাম আছে সবগুলোতে তোমার ফেল আসবে। কেন স্যার? কোনো কেন নেই, ইচ্ছা আমার। আমার যা খুশি আমি করতে পারি। এটা কেন করছেন স্যার? সোজাসুজি পয়েন্টে আসি। স্যার, আসলে আমি ফেল করিয়ে দিলেও তোমার কিছুই করার নেই, আর তোমার ভবিষ্যৎ শেষ। আসলে তোমার শরীরটা আমার খুব পছন্দ হয়েছে, আমার লাগবে। যদি পাস হতে চাও তাহলে আমাকে তোমার শরীর দিতে হবে। বিশ্বাস করো, শুধু পাস না, ফার্স্ট ক্লাস ওয়ানেস্ট পাইয়ে দিব। এইসব ভাবছি এমন সময় ডোরিমন আবার আমার পিঠে চাকু ঢুকিয়ে দিল। বের করে না চাইতেও মুখ থেকে শব্দটা বের হয়ে এলো। না, এ তো ডোরিমন না। ডোরিমন যাই করুক নোবিতাকে মারতে পারে না। তোকে ডোরিমন ডেকে ভুল করেছি রে আফনান। হা অয়ন, যা, তোর মৃত্যুর সময় এসে গেছে রে। এই বলে আয়ানের বুকে লাথি মেরে ফেলে দেয় আফনান। আয়ান ব্রিজের নিচে পড়ে যায়। মানে এতটা কষ্ট আয়ানের হওয়ার কথাই না। সে জানে একদিন তার মৃত্যু আসবে, কিন্তু তাই বলে ডোরিমন শব্দটা মানে বিশ্বাস। ডোরিমন মানে যে গ্যাজেট দেওয়া প্রাণী তা নয়। ডোরিমন মানে বন্ধুত্বের নাম। ডোরিমন মানে ভালোবাসার নাম। ডোরিমন মানে বিপদে পাশে থাকা একজনের নাম। আর যাকে আমার জীবনের ডোরিমন বানালাম সেই এই কাজ করলো। আয়ান হাসছে, এখনো হাসছে। আয়ান, আরোহী। খুব কষ্ট হচ্ছে তাই না? না আরোহী, শুধু মায়ের কথাটা মনে পড়ছে। আয়ান, তুমি অনেক স্বার্থপর। আমাদের মেয়ের কথাটা একবারও ভাবছো না? সে তো অনেক ছোট আয়ান। তোমার মা তোমার চিন্তা করতে পারে, আর আমি আমার মেয়ের চিন্তা করতে পারবো না? আমার মেয়েকে না বাঁচিয়ে তুমি মরতে পারো না আয়ান, মরতে পারো না। কি আরোহী, নিজে তো মরে শান্তিতে আছো, অথচ আমাকে মরতে দিবে না? আয়ান, আনহাকে বাঁচাও প্লিজ। আয়ান একটু শুয়ে থাকে। তার শরীর যেন চলছে না, রক্ত পড়ছে। উপর থেকে ডোরেমন একবার দেখে চলে গেল। তার এত কিসে যে তারা? আয়ান আস্তে আস্তে উঠার চেষ্টা করছে, কিন্তু কেন যেন কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে তার। কিন্তু তার কেন জানি সেই কান্নাটা মনে পড়ে যাচ্ছে আজ। আনহার কান্না। সে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে যায়, শার্টটা খুলে নেয়, ক্ষত স্থানে বেঁধে নেয়। উপরে উঠতে পারে না, খুব কষ্ট হচ্ছে তার। তবু অনেক কষ্টে সে উপরের দিকে ওঠে। রাস্তায় দাঁড়ায়, অনেক গাড়ি আসছে, কিন্তু কোনো গাড়ি তাকে নিতেছে না। সে এবার রাস্তার মাঝে এসে দাঁড়ায়। হঠাৎ একটা গাড়ি এসে আয়ানকে মেরে দেয়। আয়ান রাস্তার সাইডে গিয়ে পড়ে। গাড়ি থেকে মধ্যবয়সী এক রমণী বের হয়ে আসে। আয়ান চোখে কিছুই দেখছে না, শুধু হেল্প করে চেঁচিয়ে যাচ্ছে। মেয়েটি তাকে গাড়িতে তুলে নেয়। তারা যাচ্ছে। মেয়েটির মনে ধারণা যে তার জন্যই এত রক্ত বের হচ্ছে আয়ানের শরীর থেকে। সে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করে তাকে। হাসপাতালে ডাক্তার তাকে ভর্তি করতে চায় না প্রথমে, তারপর বেশি টাকার কথা বলে ভর্তি করবে। আয়ানের চিকিৎসা চলছে, অনেক রক্ত পড়েছে, রক্ত লাগবে, কিন্তু সেই মেয়েটির সাথে রক্তের মিল নেই। অতঃপর বাইরে থেকে রক্তের ব্যবস্থা করা হলো। এখন চিকিৎসা চলে আয়ানের। এদিকে আফনান দ্রুত প্লেনের টিকিট কেটে দুবাই চলে যায়। প্লেনে বসে ভাবছে। যা প্ল্যান করা তারা করেছিল সব হলো, একটু চুল নড়াচড়া হয়নি। বেচারা অয়ন সব হারালো। দুবাই নেমে এসে ট্যাক্সি ডাক দেয়। সে গন্তব্যে পৌঁছাতে 3বার ট্যাক্সি বদলায়। অতঃপর সে নিজে ঠিকানায় আসে। সেখানে এসে ভিতরে ঢুকতেই দেখে তার বস বসে আছে চেয়ারে। কাজ হয়ে গেছে বস, অয়নকে আধমরা করে রেখে চলে এসেছে। সাবাস, আমি জানতাম তুই পারবি। আরে বস, বুদ্ধি আপনার কি খেলাটাই না খেললেন, সাপও পড়লো, লাঠিও ভাঙলো না, অয়ন সন্দেহ করতে পারলো না। এখন আয়ান সারা জীবন ডোরিমনকে খুঁজে বেড়াবে। তার মাথায় ঘুরবে ডোরিমন কেন মারলো তাকে, কিন্তু সে পারবে না জানতে, কারণ ডোরিমনকে তো সে খুঁজেই পাবে না কখনো। জি বস। যাও, অনেকদিন এই ডোরিমনের চেহারা নিয়ে বাঁচছো,
এইবার সময় অন্য চেহারা নিয়ে বাঁচো। তোর প্লাস্টিক সার্জারি করার ব্যবস্থা করে দিচ্ছি আমি। দুদিন পরে আয়ানের জ্ঞান ফিরে। যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল সে চলে গেছে। আয়ান অনেক জিজ্ঞেস করে কিন্তু খোঁজ পায়নি মেয়েটির। ইনফরমেশন লিক করা নিষেধ। আয়ান মেইন ডাক্তারের কেবিনে যাচ্ছে খবর নিতে। দরজার কাছে যেতে সে শুনতে পায়, স্যার প্লিজ আমার ভাইকে বাঁচান স্যার, আমি টাকা দিয়ে দেব। আরে পাগলি, টাকা কে চাইছে বল? তুই চল, আমি 1 ঘন্টার কাজ শেষ করে তোকে ছেড়ে দিব। আপনি না ডাক্তার, আপনার তো কাজ মানুষকে বাঁচানো, আর আপনি উল্টা আমার দেবো চাচ্ছেন। আমার শর্তে রাজি হলে তোর ভাই বাঁচবে, না হলে না। আয়নের এবার রাগ উঠে যায়। সে দরজা খুলে ভিতরে প্রবেশ করে, দরজা লক করে দেয়। এই এই কে তুই? মেয়েদের সম্মান তোর কাছে সস্তা মনে হয় নাকি? মানে? আয়ন পাশে একটা ছুরি দেখতে পায়, যেটা নিয়ে ডাক্তারের কাছে যায়। ঠাস করে গালে একটা চড় মারে। ডাক্তার গালে হাত দিতেই আয়ন তার প্যান্ট খুলে ধপাস করে লিঙ্গ কেটে ফেলে দেয়। এই জিনিসটার জন্যই তোর এত বড়াই তো, তাই না? এখন দেখাবো কিভাবে বড়াই করিস। ডাক্তার আ আ করে চেঁচাচ্ছে। বাইরে থেকে সবাই দরজা ধাক্কাচ্ছে। আয়ন মেয়েটিকে নিয়ে বের হতে যাবে, আবার ফিরে আসে। তোর মতো মানুষের বাছারই কোনো অধিকার নেই, এই বলে ধাপাস করে তার গলায় ছুরি চালিয়ে দেয়। গরু কাটলে যেমন রক্ত পড়ে ফিনকি দিয়ে, ঠিক তেমনভাবে রক্ত পড়ছে, কিন্তু আয়নের কোনো ভ্রুক্ষেপ নেই। সে মেয়েটিকে নিয়ে বাইরে এলো। সবাই ভিতরে কাহিনী দেখে ভয় শেষ। একজন পুলিশকে ফোন দিচ্ছে। আয়ন ততক্ষণে এক ডাক্তারকে বলছে মেয়েটির ভাইয়ের চিকিৎসা করাতে। সে ভয়েই চিকিৎসা করতেছে। আয়ন ততক্ষণে এক জায়গায় গিয়ে বসল। তার আবার তার বোনের কথা মনে পড়ল। আপুর সামনে তোর ভবিষ্যৎ, মায়ের উপর থেকে চাপ কমাতে সে স্যারের প্রস্তাবে রাজি হয়ে যায়। যেই দিন 9:45-এ আমার ঘুম ভাঙে, সেই দিন সকাল 7টায় আপু স্যারের কেবিনে যায়। এই তো ভালো মেয়ে, কাছে চলে আসো আবার। স্যার আবার এইভাবে সর্বনাশ করবেন না প্লিজ। আরে সর্বনাশ কিসের? মজা নিবি মজা? স্যার প্লিজ। আরে চুপ, আমার কাছে আয়। স্যার আয়াশার কাছে যেতে থাকে, তাকে নিয়ে টেবিলের উপর বসায়। বুকের উপর থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে। আয়াশার চোখ দিয়ে পানি পড়ছিল তখন। শুধু মনে হচ্ছিল, আল্লাহ, আমি মেয়ে হয়েছি বলে এতবার শাস্তি দিলে এমন এক কুকুরকে দিয়ে আমায়। আয়েশার যেন তখন মরে যেতে ইচ্ছে করছিল। আর স্যার আয়েশার শরীর থেকে মজা নিতে ব্যাকুল হয়ে উঠেছিল। স্যার আয়েশার শরীরটা দেখার জন্য ব্যাকুল হয়ে যায়। তার জামা খুলবে, জামায় হাত দিয়ে উপরের দিকে তুলছে, এমন সময় দরজায় নক হয়। মে আই কাম ইন স্যার? স্যার একটু থতমত খেয়ে যায়। এই কে কে? চেহারাটা একটু ভালো করে দেখেন, চিনে যাবেন। আরে রাজিন ভাই, আপনি? স্যার নিজের ড্রেস ঠিক করে নেয়। আয়েশা ওড়না ঠিক করে গায়ে দিয়ে ফেলে। রাজিন ভাই, আপনি এই সময় এখানে? এদিকে আয় ভাই। এদিকে আসতে বলছি, এদিকে আয়। স্যার সামনের দিকে তাকায়। তুই কার গায়ে হাত দিছিস জানি? স্যার ঢোক গিলে জবাব দেয়, ভাই জানি না। আমার কলিজাও। স্যার এবার রাজিন ভাইয়ের পায়ে পড়ে যায়। ভাই বিশ্বাস করেন, আমি জানতাম না যে ও আপনার কেউ লাগে। তোর বাসায় কে কে আছে এইটা বল। আমি আমার স্ত্রী, মা বাবা। তোর স্ত্রীকে কাল সকালে আমার কাছে নিয়ে আসবি। ভাই ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন না ভাই, প্লিজ। তোদের মতো কুকুরকে মাপ করা যায় না। না জানি কত মেয়ের সর্বনাশ করছিস তুই। ভাই আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না ভাই। কুকুরের লেজ 12 মাস ঘি ঢাললেও তা সোজা হয় না। রাজিন ভাই পকেট থেকে গুলি বের করে স্যারকে দাঁড়া করায়। স্যার তো কেঁদে শেষ। স্যারের মেইন পয়েন্টে বন্দুক ঠেকায়। নে বাবা, মাল খাওয়ার বদলে গুলি খা। স্যার লাশ পড়ে থাকে সেখানে। রাজিন আয়েশার হাত ধরে তাকে নিয়ে বাহিরের দিকে চলে আসে। আচ্ছা, তোমরা মেয়েরা এত বকা কেন হাও? আয়েশা কাঁদছে। আরে বাবা, কাঁদছো কেন? আয়েশা কেঁদেই যাচ্ছে। আচ্ছা, কিছু হয়নি তো? আয়েশার কান্না বেড়েই চলেছে। এই চুপ করতে বলছি না? এবার আয়েশা চুপ হয়। আমি কি করতাম? আমার চেয়ে বড় কোনো জায়গায় ভর্তি হতেই হতো, আর এখানে ফেল হয়ে গেলে তো তবে। তাই বলে নিজের সম্মান দিয়ে দিবে? আয়েশা চুপ আছে। প্রতিবাদ করতে শিখো, এদের মুখ বন্ধ করতে শিখো। আজ আমি না আসলে কি হতো একবার ভাবতে পারো? আয়েশা আবার কেঁদে দিচ্ছে।
আজ থেকে তোমার জীবন আর তোমার নয় আমার। আয়শা একটু ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমার সাথে চলো, সব খুলে বলতেছি। আয়েশা রাজিনের গাড়িতে উঠে। রাজিন আয়েশাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। জানো আয়েশা, আমি রোজ তোমার এইদিকে দাঁড়িয়ে থাকি তোমাকে দেখার জন্য। জানি না কেন, কিন্তু খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। যদিও আমাদের জগতে কোনো মেয়েকে ভালোবাসা যায় না, তবুও। আচ্ছা আপনি কে? আমি রাজিন, আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। ডন আহমদ ভাইকে চিনো? হ্যাঁ, তোকে তো সবাই চেনে। আমি তার লোক, বাংলাদেশে থাকি। বাংলাদেশ কন্ট্রোল করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আয়েশা কাঁদতে থাকে। কি আমি? ভয় পেও না, আচ্ছা কি তার আপনি? আমি তোমাকে চাই আয়েশা, দেবে কি আমায়? কিন্তু কথা দিচ্ছি, জীবন দিয়ে হলেও তোমার রক্ষা করব, আর সব সময় তোমার সাথে থাকবো। আয়েশা দম নেয়। সারাদিন আমি রাজিনের সাথেই ছিলাম আয়ান। তো তুই একবার আমাকে ফোন করবি না? মনে ছিল না ভাই? কিন্তু তুই এত বড় ভুল সিদ্ধান্ত কি করে নিতেছিলি? প্লিজ এগুলো নিয়ে কিছু বলিস না আয়ান। আমি রাজিন ভাইয়ের সাথে দেখা করতে চাই। কাল সে আসবে, তোকে নিয়ে কলেজে যাবে, কি জানি কথা আছে তোর সাথে। আচ্ছা। আয়ান বাস্তবে ফিরে। কল্পনা থেকে সে বাসায় যায়। কলিং বেল দিতে তার মা দরজা খুলে দেয়। আয়ান বরাবরই লেটে আসে, কিছুদিন পর পর আসে, তাই কিছু বলেনি আয়ানের মা। আয়ান নিজের রুমে গিয়ে শুয়ে আছে। পরের দিন সকালে ভার্সিটিতে যায় সে। আয়ানকে দেখে শিমুল এগিয়ে আসে। ভাই, কে আপনি? আমি আয়ান। মনস্টার আয়ান? হ্যাঁ। ভাই, আপনি তো মারা গিয়েছিলেন। না ভাই। ভাই, কি হয়েছিল আপনার সাথে, জানতে পারি কি? আয়ান তার সাথে শিমুলকে নেয় আর পাশের চায়ের দোকানে বসে। আয়ান, ওই আয়ান, সকাল হয়েছে তো। আপু আর একটু ঘুমাতে দে প্লিজ। আয়ান, রাজি নিচে তোর জন্য অপেক্ষা করতেছে। যে আয়ান লাফ দিয়ে উঠে যায়। দূর আগে বলবি না? আমি তো রাজিন ভাইয়ের সাথে দেখা করতে যেতে চাই। উঠ এবার, ফ্রেশে নিচে যা। আয়ান জলদি ফ্রেশ হয়ে খাবার খায় এবং তারপরে নিচে যায়। আয়ান যে গাড়িতে উঠে। জি ভাই। আয়ান গাড়িতে উঠে আর রাজিন গাড়ি ছেড়ে দেয়। আচ্ছা আয়ান, তুমি আন্ডারওয়ার্ল্ডের সম্পর্কে ধারণা রাখো? হ্যাঁ রাখি। এগুলার প্রতি ইন্টারেস্ট আছে? না তেমন নেই। আমাকে চেনো? না মানে মাঝে মধ্যে নাম শুনেছি আপনার, গুলি চালানোর ভিডিও দেখেছিলাম। আয়ান, আমাদের সর্বপ্রথম কাজ কি বলতে পারবে? কি? নিজের পরিবারকে রক্ষা করা। আমরা ছেলে জাতি, আমরা যদি নিজের পরিবারকে রক্ষা করতে না পারি তাহলে তো আমরা কলঙ্ক, তাই না? আয়ান চুপ করে থাকে। আয়ান, আমি খারাপ পথে চলতেছি ঠিকই, কিন্তু তুমি দেখো, এই দুনিয়াতে মানুষ যাকে নরম পায় তাকেই পিষতে থাকে। এইটাই ঠিক। তুমি জানো আয়ান, আমার নাম কি? মানে এই দুনিয়া আমাকে কি নাম দিছে? কিলিং মেশিন। হ্যাঁ, আমি এত মানুষ মারছি যা হিসাব ছাড়া। ভাইয়া, কিন্তু এটা কি ভালো ভাইয়া? আচ্ছা, কাল যদি তোমার আপুর সর্বনাশ হতো, এটা কি ভালো হতো? না। তোমার কি রাগ হয়নি তোমার আপুর ব্যাপারে ওইটা শুনে? হ্যাঁ হইছে। তাকে মারতে ইচ্ছে হয়নি? হ্যাঁ হইছে। তাহলে? মানে ভাইয়া বুঝলাম না। আসলে আমি সেসব মানুষকেই মারি। ও ভাইয়া, এতক্ষণে বুঝলাম। আমি তোমাকেও সব শিখাবো আয়ান। তোমারও ভবিষ্যৎ পরিবার হবে, সংসার হবে, তোদের রক্ষা করতে হবে। আর তার জন্য আমি তোমাকে এমন কিছু শেখাবো যা দিয়ে তুমি একাই 100 জনকে মারতে পারবে। একাই 100 জনকে? হ্যাঁ আয়ান। কিন্তু কিভাবে? আমার একজন মানুষের দুর্বলতা অনেক জায়গায়, যেমন ধরো তার চোখ, তার নাক, তার মেইন পয়েন্ট, এরপর তার বুকের মাঝখানটা, কানের উপরের অংশ। এইসব জায়গায় আঘাত করলে অন্য জায়গার তুলনায় বেশি ব্যথা পাওয়া মানুষ। বেশি জোরে আঘাত করলে মারাও যেতে পারে। কিন্তু 100 জন একসাথে আসলে কিভাবে কি করব? তোমার সাহস রাখতে হবে, তুমি তাদের সাথে পারবে। মনের সাহস সবচেয়ে বড় সাহস আয়ান। কিন্তু ভাইয়া মনে হয় না আমি পারবো। আয়ান, বাদ দাও, তুমি না ডোরেমন।
খুব পছন্দ করো আয়ান? হ্যাঁ, ভালো লাগে দেখতে। ডোরেমন চরিত্রটা কেমন লাগে? ভাই আমি তার জন্যই দেখি। বাস্তবে ডোরেমন চাও? বাস্তবে ডোরেমন কেমন করে পাবো? চলো আমার সাথে। রাজিন আয়ানকে সাথে করে নিয়ে যায় তার সাথে। এক জায়গায় গিয়ে তারা থেমে যায়। নামো আয়ান। আয়ান নেমে যায়। রাজিন হাঁটতে থাকে, আয়ানও তার পিছনে হাঁটতে থাকে। আপনান, এই আপনান। একটা মাঝবয়সী ছেলে, বয়স বেশি হলে 20 হবে, দৌড়ে চলে আসছে। জি বস, বলুন। চল আমার সাথে। কোথায় বস? চল আমার সাথে। আচ্ছা বস। রাজিন আর আফনান এক জায়গায় গিয়ে বসে, সাথে আয়ানও আছে। আপনান শোন, আজ থেকে তোমাকে আমি আর কাজে রাখবো না। কেন বস, কি করলাম আমি? কিচ্ছু করনি। তাহলে? আজ থেকে তুই সব সময় আয়ানের সাথে থাকবি। কিন্তু? কোনো কিন্তু নয়, তুই আজ থেকে আয়ানের ডোরেমন। মানে তুই ওর চাকর না, বন্ধু, সব থেকে বড় বন্ধু। এমন বন্ধু যে সব সময় পাশে থাকবে, জীবনও দিতে পারবে। আমি পারবো বস। বেশ। আয়ান তো বেশ খুশি। কি আয়ান, ডোরেমন পাইছো? জি ভাই। আজ থেকে ও সব সময় তোমার সাথে থাকবে। আচ্ছা ভাই। আর আয়ান। জি ভাইয়া। তোমার ব্যাপারেও একটু দেখো। মানে ভাইয়া? মানে হলো আমার আর আয়েশার বিয়ের ব্যাপারটা একটু দেখো। আচ্ছা ভাইয়া, হেসে উত্তর দিই। আয়ানকে গাড়িতে তুলে দেয় রাজিন, সাথে আফনানও আছে। যাওয়ার আগে বলে দেয়, আয়ান, কাল থেকে তোমার ট্রেনিং শুরু। আফনানকে নিয়ে চলো, আসবে এইখানে। ওকে। আচ্ছা ভাইয়া। আয়ান কলেজের উদ্দেশ্যে বের হয়, সাথে আফনান। আচ্ছা ডোরেমন, হে অয়ন, আমরা তুই করে বলি একে অপরকে, যদিও আমি ছোট তবুও। সমস্যা নেই। আচ্ছা তাহলে তুই বসে থাক, এখানেই আমি ক্লাসে যাই। আচ্ছা। আয়ান ক্লাসে গিয়ে বসে বসে শুধু ভাবছে কাল থেকে তার ট্রেনিং শুরু। ক্লাস শেষে হঠাৎ আরোহী তার সামনে এসে দাঁড়ায়। এই এই, তুমি আজ তাকাচ্ছ না কেন আমার দিকে? আয়ান একটু অবাক হয়ে যায়, কিন্তু তবুও একটু ভাব নিয়ে বলে, কেউ যদি পছন্দ না করে তার দিকে কিভাবে তাকাই? এই এই, একদম ভাব নিবে না। আমি কি বলছি আমি পছন্দ করি না? না, পছন্দ করলেও দাম তো ঠিকই দেওয়া যায়। আয়ান, ভালো হবে না কিন্তু। কেন ভালো হবে না? উফ আয়ান, আজ এমন কেন করতেছো? কেমন করতেছি? আর সরি, হ্যাঁ, এই দুদিন তোমার দিকে এমন করে তাকানোর জন্য। আয়ান এই বলে উঠে বাহিরে চলে আসে। রাতে খেয়ে সবাই শুয়ে পড়েছে। আয়েশার রুমে, আফনান আর আয়ান এক রুমে। হঠাৎ বাইরে থেকে কিছু লাইট তাদের উপর পড়ল। কেউ একজন আয়েশার রুমের জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো। না না, একজন না, বেশ কিছু লোক। তাদের মাঝে একজন হঠাৎ ফোন করলো। রাজিন ভাইয়া, চিনেছেন আমায়? আকরাম, তুই? হ্যাঁ ভাই, আমি। ফোন কেন করছিস এটা বল। এতদিন কিলিং মেশিন ছিলেন, কারণ হলো আশেপাশে কেউ ছিল না, যার জন্য আপনি নির্ভয়ে সবাইকে মারতে পারতেন। কিন্তু এইবার এই মেয়েকে নিয়ে যাব তুলে আমাদের সাথে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আকরাম, ভালো হবে না বলে দিলাম। আহা রাজিন ভাই, ব্যাকুল হইয়েন না। এখন দেখবো কি করে বাঁচান নিজের প্রেমিকাকে। রাজিন ভাই, নিজের হবু বউকে বাঁচাবেন না। আকরাম, ভালো হবে না বলে দিলাম। কি ভালো হবে না বে? বললে বাঁচা তোর বউকে। আকরাম। আকরাম ফোন রাইখা দেয়। আকরামের লোকেরা আয়েশার কাছে যাচ্ছে, এমন সময় পিছন দিয়ে একটু আওয়াজ হয়। ভাইয়ারা একটু থামেন। আকরাম ও তার লোকেরা পিছনে তাকায়। আপনার, তুমি এখানে? আফনান নাই রে, আর ডোরেমন হইয়া গেছি রে। মানে? আরে ভাই, ডোরেমন রে চিনিস না? ওই যে নীলবিড়াল। না, চিনি না। আজকে মার খেয়ে বাসায় গিয়ে ইউটিউবে ডোরেমন লিখে সার্চ দিস, পেয়ে যাবে। মার আমরা খাবো? আফনান কি করতে পারে তুই জানিস না আকরাম? আমরা এখানে কতজন দেখেছিস? আরে আকরাম, আয়, মার খাওয়ার ইচ্ছা যখন এতই হয়েছে তো আয়, কাছে আয়। আকরামের এক লোক আগে যেতে চাইলো। আকরাম নিজেই তার হাত ধরে থামালো তাকে। ঠাস, তোরে আমি বলছি যাইতে। কিন্তু বস। যা নিচে যা,
ওকে বস। আজ চলে যাচ্ছি আপনার, কিন্তু যেদিন থপ্পড়ে পড়বি সেদিন বুঝবি এই আকরাম কি জিনিস। দেখা যাবে আকরাম। আয়ান বাহিরে ছিল। আকরামরা যাবার পরে সে ভিতরে এলো। আয়ান, তুই এত ভয় পাস? আরে নবিতা একটু ভীতু থাকে। তাই বলে এতটা? হ্যাঁ এতটাই। আচ্ছা ওরা তোকে দেখে এত ভয় পায় কেন? আকরামের এক দাঁত ভাঙা, একটু দেখিস। ওহ এই ব্যাপার। হুম। কিন্তু তুই এত পারদর্শী কিভাবে? হইতে হয় রে ভাই, হইতে হয়। কিন্তু কিভাবে? রাজিন ভাই বানাইছে, কাল তুই তার সাথে দেখা করে সব বুঝে যাবে। আচ্ছা। সকালে ঘুম থেকে উঠে আয়ান রাজিন ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, সাথে আফনান। আয়েশাও তার মা বাসা চেঞ্জ করে ফেলেছে। রাজিন ভাই যেই বাসা বলেছে সেই বাসায় তারা এখন। আয়ান, জি রাজিন ভাই। আয়ান তোকে কিছু বলার আছে। আর আগে আমায় বলতে দিন, কাল রাতে কে ছিল ওরা? আর যদি ডোরিমন না থাকতো তাহলে তো। তাই তো দিছি তোকে ডোরেমন। আয়ান, ডোরেমন শুধু নবিতারই না, তার পরিবার বন্ধু বান্ধব সবার খেয়াল রাখে, কিন্তু তোমায় নবিতা হয়ে থাকতে চলবে না। তাহলে কি করতে হবে ভাই? আয়ান, তোমাকেও আফনান হতে হবে। আমি চাই তুমি আর আফনান যখন একসাথে দাঁড়াবে তখন সামনে 100 জন থাকলেও যাতে না পারে। ভাই চিন্তা করিয়েন না, সব হবে। আরে আফনান সাহস দিচ্ছে তোমায়। আয়ান, তুমি পারবে। আয়ান ভাবছে এসব, হঠাৎ পুলিশ এসে তাকে ধরে। আয়ান বাস্তবে ফিরে কল্পনা থেকে। ভাই, আপনি খুন করছেন? হ্যাঁ। কিন্তু আপনি যেভাবে খুন করছেন, সেই মনস্টার গ্যাংয়ের লোকও তো একইভাবে খুন করছে। তার মানে কি আপনি? না আমি না, আমি হলে বলে দিতাম, এমন করে মারতাম না। জানি ভাই। আয়ান সেখান থেকে উঠে যায়, বাহিরে বের হয়ে আসছে। পিছনে একজন পুলিশকে জিজ্ঞাসা করলো, স্যার, কেউ খুনি জেনেও ছেড়ে দিলেন? মনস্টার এই দেশে সবচেয়ে বড় ক্রিমিনাল রাজিন ভাইকে চিনতেন? জি। ও রাজিন ভাই এর খুনি। কি? হ্যাঁ, রাজিন ভাইকে খুন করা আসামিও। রাজিন ভাই ভাবছিল ওকে কিছু বানাবে, কিন্তু ও যে এমন ছেলে ও জানতো না। খাঁটি স্বর্ণ হাতে নিয়ে কাজ করলে এমনই হয়। এমন জিনিস হয়েছে, ভাই ভাবছিল একে দিয়ে ছোটোখাটো কাজ করাবে, কিন্তু ও একাই 100 জনকে মারার ক্ষমতা রাখে। তাই ওর নাম হয়েছে মনস্টার। এখন ও বড় কোনো জায়গায় গিয়ে আয়ান নামটা নিয়েন, তাদের আত্মা কেঁপে উঠবে। আয়ান তার মনে হেঁটে যাচ্ছে, বাসায় যেতে হবে। মা চিন্তা করছে। আয়ান বাসায় গিয়ে কলিং বেল দিতেই তার মা দরজা খুলে দেয়। দরজা খুলে আয়ানকে দেখে সে ভূত দেখার মতো করে ওঠে। মা এমন করছো কেন? আয়ান, মা তুমি চেঁচাচ্ছ কেন? আমি তো এখানেই। আয়ান। মা কি হয়েছে? এই বলে সামনে তাকাতেই দেখে সামনে ঠিক তার মতো চেহারায় আরেকজন দাঁড়িয়ে আছে। মানে ভিতরে থেকে আসলো। আয়ান যেন এইবার শক খেয়ে যায়। কে ও? আর আমার বাসায়? এখন আয়ানের মা তো আরো বিপাকে। দুইজন একই চেহারের লোক। কিভাবে সে নিজের আসল ছেলেকে বের করবে? আয়ানের সামনে নিজের মতো দেখতেই আরেকজন, সে জানে না কিভাবে তার মাকে বিশ্বাস করাবে। আবার তার মাও জানে না যে সে কি করবে, কিভাবে তার ছেলেকে খুঁজে বের করবে। সবাই চুপ। এমন সময় ভিতর থেকে ঠান্ডা একটা কণ্ঠে আওয়াজ আসে, বাবা বাবা, ও বাবা, কোথায় তুমি? আয়ান স্তব্ধ হয়ে যায়। আয়ানের মায়ের পিছনে যে আয়ানের রূপে দাঁড়িয়ে আছে, ঠিক তার পিছন থেকে ফুটফুটে একটা পরি বেরিয়ে আসে। জন্মের পর থেকে দেখেনি আয়ান। আনহা তার নাম, এইটাই শুধু জানে। আজ তাকে সামনে থেকে দেখে যেন আয়ানের চোখ থেকে পানি এসে পড়ে। আয়ানের মা কাছের দিকে এসে ঠাস করে আয়ানকে চড় মারে। তোর সাহস তো কম না যে তুই আমার ছেলের চেহারায় এখানে এসেছিস? তুই কি ভাবছিস যে আমি তোকে চিনতে পারবো না? এই দেখ আমার ছেলের সন্তান। এখন কি তুই বলবি তুই এর বাবা? আনাহাকে ধরে আয়ানের মা তার কাছে আনে। মা কি বলছো তুমি এসব? তোদের কি মনে হয় তোর জন্য আমি আমার ছেলেকে অবিশ্বাস করব? পিছন থেকে ছদ্মবেশীধারী আয়ান তখন হাসছে। কথা বলতে বলতে হঠাৎ আয়ানের মা আনহাকে নিয়ে দৌড় দিয়ে আয়ানের পিছনে চলে আসে। ছদ্মবেশী আয়ান একটু অবাক হয়। নিজের মেয়েকে দেখার পরে প্রকৃত বাবার চোখে এমন পানি আসে
যেমন ওরা আসছে, আর তোর চোখে আমি তেমন মায়াও দেখিনি মেয়েটার জন্য। এত বড় ধোকা আমার সাথে। এখন চুপ কর আর বল কে তুই? আরে আয়ান বাবুজি, এত ব্যস্ত হলে কিভাবে? তো কি হবে? তোকে চুটকি মেরে উড়িয়ে দিতে পারবো আমি। জানিস কি তুই? আমার নামটা কি জানিস মেবি? আরে মনস্টার, তুই দুনিয়ার পারবো আমি। জানিস কি তুই? কে তুই? আমি যেই হই সেটা তোর জানতে হবে না। আরে রাজিন ভাই, আপনারা আমি চিনতে পারবো না, এ কি হয়? আয়ান, আপনি আমারে বানাইলেন আর আপনাকে আমি ভুলে যাব, এ কি কিভাবে হয়? কিন্তু ভাই একবার বাসায় এসে বলতে তো পারতেন। আর আপনি আমার চেহারা কেন নিয়েছেন? আয়ান, তোকে এত বিশ্বাস করে আমি বানাইলাম, আর তুই আমাকে মেরে দিলি। ভাই পেছন থেকে সেই দিন ছুরিটা আমি চালাইনি, চলাইছিল আপনার শরীরে। কি? তাহলে কে মারছিল আমাকে? সেদিন পিছন থেকে চাকু আমি চালাইনি। তো কে? ভাই সেটা আকরাম ছিল। কি বলতেছো তুমি আয়ান? আমি সত্যি বলতেছি ভাই। পুরো দুনিয়া যখন আমাকে আপনার হত্যাকারী বলে তখন খুব খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। আমার তাদের বোঝানোর দরকার নেই, আপনাকে বোঝাতে হবে। বাদ দাও এসব আয়ান। আপনার কই? ভাই আপনি জানেন সে আমার পিছন দিয়ে ছুরি মেরেছে? কি? হ্যাঁ ভাই। ও কোথায় এখন? জানি না ভাই। আয়ান আর কিছু বলে না, সে আনহার কাছে যায়। আচ্ছা তুমি কি আমার বাবাই? কেঁদে দিয়ে। আমার মামা কই? বাবাই, তুমি আমায় ছেড়ে যাবে না তো কখনো? না মা, কখনো না। আয়ান আর কিছু না বলে জড়িয়ে ধরে আনহাকে। ছোট্ট মেয়ে, কিন্তু এখনই সে তার মাকে খুঁজছে। আয়ান তাকে ধরে অনেকক্ষণ কাঁদে। সে সারা রাত আনহাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। একজন বাবার কাছে যে তার মেয়ে কতটা মূল্যবান তা আয়ানকে দেখলেই বোঝা যায়। কিন্তু আয়ানের এখনও অনেক কাজ। তার ডোরেমনকে বের করতে হবে খুঁজে। আয়েশা ও আরোহীর খুনিকে খুঁজে বের করে মারতে হবে। তার যে এখনোই শাস্তি পেলে চলবে না। আয়ান ঘুমায় রাতে। সকালে তার ফোনে একটা মেসেজ দেখতে পায়। সে কোনো কিছু না ভেবেই বাসা থেকে বের হয়। সে একটা গ্যারেজে বসে আছে, হয়তো কারো অপেক্ষা করছে। তার ঘাড়ে সে কারো যেন হাত অনুভব করে। সে পিছনে তাকায়, সাথে সাথে তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। আয়ান আহ করে চেঁচিয়ে ওঠে। আর সবচেয়ে বেশি অবাক হয় আয়ান সেই মানুষটিকে দেখে যে তাকে চাকু মারে। সে 3-4 বার চাকু ঢুকিয়ে বের করে আর আয়ানকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আয়ানের চোখ যেন নিভে আসছে, কিন্তু নেভার আগে তার বারবার নিজের মেয়ের কথাই মনে পড়ছে। বাবাই, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।